এভরিওয়ান, সবাইকে স্বাগতম। সো সবাই কেমন আছো জানাই দাও। সো আমরা আজকে শুরু করব জীবের বৃদ্ধি ও তোমার বংশগতি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব, যেটা অষ্টম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার নামে পরিচিত। তোমার ক্লাস 8-এর বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার। সো চ্যাপ্টারের নাম কি দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে কি জীবের, লেখো আমার সাথে সাথে লিখে ফেলো, জীবের বৃদ্ধি ও তোমার কি বংশগতি। ঠিক আছে। সো আমরা এখানে বেসিক্যালি কি নিয়ে আলোচনা করবো, জীবের বৃদ্ধি ও তোমার বংশগতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, কে বলতে পারবে জীব কি? বলতে পারবে যার জীবন আছে তাকে জীব বলে। ঠিক আছে। সো জীবের মধ্যে তোমার কি আছে, জীব হচ্ছে কি, জীবের কোষ, জীবের একক কি বলো তো, কে বলতে পারবা? জীবের একক হচ্ছে কি কোষ। জীবদেহের একক কি? তাহলে লেখো জীবদেহের একক। পয়েন্ট নাম্বার 1 দাও, জীবদেহের একক হলো কোষ। সো এখন দেখো কোষ কি বলো তো, কে বলতে পারবো? তাহলে আমি লিখি, কোষ হচ্ছে, আমি মনে করি এটা একটা কোষ। ঠিক আছে। তো কোষের মধ্যে কি থাকে বেসিক্যালি দেখো, ভিতরে একটা কালো কালারে দিছি, একটা বাইরে একটা দিছি গ্রিন কালারে দিছি। এই দেখো এখানে ভিতরে একটা কোষ গঠিত হতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে কি সাইটোপ্লাজম। তো এটা হচ্ছে কি, ভিতরটা হচ্ছে তোমার কি, কোষের ভিতরে থাকে তোমার কি নিউক্লিয়াস। কি থাকে এটা? নিউক্লিয়াস। আর বাইরের জিনিসটা হচ্ছে কি সাইটোপ্লাজম। লেখা বোঝা যাচ্ছে কিনা জানাইও তো, আর না হলে দেখা না গেলে একটু জুম করলে হয়ে যাবে আশা করি। ঠিক আছে। একটু তুমি যখন ইউটিউবকে একটু জুম করবা দেখবা যে কি চলে আসছে। ঠিক আছে। সো এখন দেখো জীব দেহকে, এই দেখো এখানে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে। এটা নিউক্লিয়াসটা সুগঠিত হতে পারে আবার সুগঠিত না হতে পারে। সুগঠিত হলে তখন তাকে আমরা বলবো কি প্রোক্যারিওটিক। ঠিক আছে। কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের এটা নাই, কিন্তু জানতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে কি প্রোক্যারিওটিক। আর এদের যাদের মধ্যে কি আছে, সুগঠিত নিউক্লিয়াস নেই, এদের মধ্যে কি সুগঠিত নিউক্লিয়াস নেই, মাথায় রাখবে এটা, সুগঠিত নিউক্লিয়াস নেই। ঠিক আছে। তো যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে কি বলা হয়? যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে কি বলা হয় বলো তো? তাদেরকে বলা হবে তোমার কি ইউক্যারিওটিক। এখন আমি তোমাদের এগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। ঠিক। এখন দেখো প্রো শব্দের অর্থ কি আমরা জানি, প্রো শব্দের অর্থ হচ্ছে কি আদি। এখানে দেখো, এখানে প্রো শব্দের অর্থ হচ্ছে কি তোমার আদি। এখানে প্রো শব্দের অর্থ হচ্ছে কি আদি। আর ক্যারিও শব্দের অর্থ হচ্ছে তোমার কি নিউক্লিয়াসকে বোঝায়। যাদের আদি প্রকৃতির নিউক্লিয়াস আছে তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? প্রোক্যারিওটিক প্রাণী। বুঝা গেছে? তো প্রোক্যারিওটিক প্রাণী কাদেরকে বলা হয় বলো তো? প্রোক্যারিওটিক প্রাণী বলা হয় তোমার কি ইস্ট আছে, ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে। তার ক্যারিওটিক শব্দের অর্থ লিখে দিই আমি, নিউক্লিয়াস। ঠিক আছে। তো যাদের মধ্যে আদি প্রকৃতির নিউক্লিয়াস আছে তাদেরকে কি বলা হয়? নিউক্লিয়াস আছে তাদেরকে কি বলা হয়? তোমার আদি প্রকৃতির প্রাণী। তো এদের মধ্যে উদাহরণ হচ্ছে কি ইস্ট, এমিবা, এবং তোমার কি বলতো ব্যাকটেরিয়া। ঠিক আছে। ব্যাকটেরিয়া লেখা দেখা যায় কিনা জানো?
বুঝে গেছে এতটুকু? এখন দেখো যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে বলা হয় কি ইউক্যারিওটিক। এখন দেখো ইউ শব্দের অর্থ কি বলো তো? ইউ শব্দের অর্থ হচ্ছে কি, এই ইউ শব্দের অর্থ হচ্ছে কি ট্রু, ঠিক আছে? ইংলিশ করলে এটা তোমার গ্রিক শব্দ, এটাও তোমার গ্রিক শব্দ, ঠিক আছে? তো যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে বলা হয় কি ইউক্যারিওটিক প্রাণী বলা হয়। ইউক্যারিওটিক প্রাণীর মধ্যে উদাহরণ কি কি বলো তো, কে বলতে পারবা? একটা হচ্ছে কি মানুষ, উন্নত প্রাণীগুলো আর কি, মানুষ, তিমি, এরা হচ্ছে কি এদের কোষের মধ্যে কি আছে সুগঠিত নিউক্লিয়াস আছে, ঠিক আছে? এখন দেখো তাহলে জীবদেহকে আমরা দুই ভাগে ভাগ করছি। এখন দেখো এই প্রোক্যারিওটিক প্রাণীগুলো তোমার বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এগুলো হচ্ছে সবগুলো কি এককোষী প্রাণী। বুঝো, তোমার আমি সবগুলো একসাথে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সবগুলো নিয়ে আসছি, ঠিক আছে? এগুলো হচ্ছে কি এককোষী প্রাণী। আমি নিচে নোট দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের পিন কমেন্টে আমি নোট দিয়ে দেবো, নোটটা দেখে তারপর ইয়ে করবা। প্রথমে ক্লাস করো তারপর নোট করো, ঠিক আছে? প্রথমে আমি যেগুলো লেখাচ্ছি এগুলো প্রথমে রাফ নোট করবা, ঠিক আছে? যেভাবে লেখাচ্ছি সেভাবে নোট করবা। দেন তুমি যখন এই ক্লাস করার শেষে তুমি কি করবা, আমার যেটা নোট দিছি ওটা ড্রাফট থেকে ডাউনলোড করে দেখবা, তাহলে তুমি আশা করি ভালো রেজাল্ট করবা তখন। আর এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার কি বহুকোষী প্রাণী। কারণ কি বলো তো, বলো তো? এগুলোকে বহুকোষী প্রাণী বলা হচ্ছে কারণ কি এদের একটা কোষ দিয়ে গঠিত না, অনেকগুলো কোষ দিয়ে গঠিত, ঠিক আছে? এখন দেখো একটা কোষ থেকে একটা কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলতেছি কি বিভাজন, ঠিক আছে? তো একটা কোষ কিভাবে সৃষ্টি করে সেটা আজকে ক্লাসে জানবো আমরা। এখানে দেখো এই চ্যাপ্টারের নাম দিছে কি বৃদ্ধি, জীবের বৃদ্ধি ও বংশগতি। এখন দেখো আমি শুধু জীবটা যে এখন কনসেপ্ট ক্লিয়ার করাইছি, এখন বৃদ্ধিতে আসি, বংশগতিতে আসি, ঠিক আছে? এই চ্যাপ্টারে দেখো এখানে বৃদ্ধি শব্দের অর্থ কি, একটা জিনিস মনে রাখবা, তোমাকে একটা শর্টকাট দিই। বৃদ্ধি কথা তুমি যেখানে দেখবা সেটা তোমার এই ক্ষেত্রে তোমার কি হবে, মাইটোসিস হবে নাকি মিউসিস হবে? মাইটোসিস অবশ্যই, কি মনে রাখবা, বৃদ্ধি কথা যেখানে দেখবা সেখানে তুমি কি দেখবা, মাইটোসিস দেখবা, শর্টকাট মাইটোসিস, ঠিক আছে? আর এর পরে এগুলো মাইটোসিস এবং তোমার মিউসিস, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিউসিস কোথায় কোথায়, এই দুটোটা হয় তোমার উন্নত প্রাণীর ক্ষেত্রে। কোথায় হয়? উন্নত প্রাণীর ক্ষেত্রে। তো উন্নত প্রাণী বলতে আমরা কারা বুঝি, একটু আগে পড়াইছি, বলো তো? প্রোক্যারিওটিক যারা আছে তাদেরকে বলা হয় কি উন্নত প্রাণী। সে প্রোক্যারিওটিক না, সরি, কি হবে ইউক্যারিওটিক, ঠিক আছে? এখন আমরা চ্যাপ্টারে যাই। আমার চ্যাপ্টারের মধ্যে একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হবে, এটা নিয়ে তো আলোচনা করা হয়েছে না, সো এটা জানতে হবে। সো এটা নিয়ে আমরা জানবো এখন। মুছি আমি, আশা করি মোছা হয়ে গেছে, তোমাদের লেখা হয়ে গেছিল। দেখো একটা কোষ, তাহলে একটা কোষ গঠিত হতে গেলে তোমার কি লাগে, নিউক্লিয়াস লাগবে, সাইটোপ্লাজম লাগবে, ঠিক আছে? তো একটা কোষ থেকে একটা কোষ কিভাবে সৃষ্টি হয় নিজেকে প্রশ্ন করো। যে প্রসেস সৃষ্টি হয় সেটাকে বলা হয় তোমার কি কোষ বিভাজন, ঠিক আছে? একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি বিভাজন। তো একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হওয়ার মধ্যে এইসব কোষগুলোকে কি বলা হচ্ছে, এই দুটোটাকে বলা হচ্ছে অপত্য কোষ। এটাকে কি বলা হচ্ছে, অপত্য কোষ। মনে রাখবা, পরীক্ষা জিজ্ঞেস করো অপত্য কোষ কাকে বলে, ঠিক আছে? সৃষ্ট কোষকে, নতুন সৃষ্ট কোষকে আমরা অপত্য কোষ বলবো, একটু ডিটেলস যখন যাব তখন আমরা দেখবো, ঠিক আছে? এখন দেখি কোষ বিভাজন কাকে বলে। তাহলে একটা কোষ থেকে দুইটা কোষ বা চারটা কোষ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি, কোষ বিভাজন বলতেছি। লেখো, এটা জাস্ট বোঝানোর জন্য আমি চিত্র আঁকছি, এরপরে আমরা যাব কোষ বিভাজন। লেখো, টাইটেল লেখো কোষ বিভাজন। দেখো কোষ বিভাজন কাকে বলে, যে প্রক্রিয়ায়, কি বলবা, যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায়
জীবদেহের, কার হবে এটা? জীবকোষের বলবা। জীবকোষ বলতে আমরা তোমাকে পড়াইছি যাদের জীবন আছে তাদেরকে কি বলা? জীব। জীবকোষের, ঠিক আছে? জীবকোষের বিভাজনের মাধ্যমে, জীবকোষের বিভাজনের মাধ্যমে, তাহলে কি এখন দেখো যে প্রক্রিয়া জীবকোষের বিভাজনের মাধ্যমে একটি, ভালোভাবে খেয়াল করো, একটি মাতৃ কোষ, ঠিক আছে, একটি মাতৃকোষ থেকে সৃষ্টি হবে দুইটি বা চারটি, কি দুইটি বা চারটি অপত্য কোষ। অপত্য কোষ কি একটু আগে দেখাইছি, দুইটা যে সৃষ্ট নতুন দুইটা যে কোষ দুইটা থাকবে সেটাকে বলা হচ্ছে, নতুন সৃষ্ট কোষগুলোকে বলা হচ্ছে কি? অপত্য কোষ। ইংলিশে বলা একে কি বলা হয়? ডটার সেল বলা হয়, ঠিক আছে? অপত্য কোষ সৃষ্টির হয় তাকে কি বলা হয়? কোষ বিভাজন বলে। লিখে ফেলো, ঠিক আছে? লেখা শেষ হইলে অবশ্যই বুঝতে পারছো এতক্ষণে। তাহলে আমরা আবার ডিটেলসলি আবার আলোচনা করি। যে প্রক্রিয়ায় জীবকোষের বিভাজনের মাধ্যমে একটি মাতৃকোষ থেকে দুইটি বা চারটি অপত্য কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলতেছি? কোষ বিভাজন বলতেছি, ঠিক আছে? সো এখানে দেখো দুইটি হইতে পারে, তোমার চারটি হইতে পারে। সো এখন দেখো দুইটি কার জন্য হইতে পারে বলো তো? আমরা এখন দেখব, ঠিক আছে? এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টের মধ্যে দেখো দুইটি হয় তোমার অ্যামাইটোসিস এবং মিউসিসের ক্ষেত্রে না। অ্যামাইটোসিস কার? লেখো দুইটি কোষ সৃষ্টি, দুইটি অপত্য কোষ সৃষ্টি হয় কার ক্ষেত্রে? লেখো এখানে লেখো অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস ও আরটাকে মাইটোসিস। এবং চারটি কোষ সৃষ্টি হয় কার ক্ষেত্রে জানো? মিওসিস। এখন এগুলো কি বলতো? আমি তোমাকে একদম শর্টকাটে পড়াই দিছি, দেখো ভালোভাবে বুঝো। এগুলো হচ্ছে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট। দেখো কোষ বিভাজনকে মূলত আমি কয় ভাগে ভাগ করতে পারবো? কোষ বিভাজনকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারবো। কি কি দেখো, একটা হচ্ছে তোমার কোষ বিভাজন বিভাজন 3 প্রকার। ঠিক আছে, লেখো 1 নাম্বার অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। দেন লেখো মাইটোসিস। তিন নাম্বার লিখবা মিওসিস। সবগুলো আজকে ক্লাসে আলোচনা করব, শুধু মিওসিস এবং মাইটোসিসের ধাপগুলো ছাড়া, ঠিক আছে? এখন তুমি জিজ্ঞেস করতে পারো ভাইয়া মাইটোসিস কি, মিওসিস কি, তারপর তোমার কি অ্যামাইটোসিস কি? সো এখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো খুবই সিম্পল। দেখো আগে প্রথমে আমরা মাইটোসিস জিনিসটা কি সেটা শিখবো, তারপর অ্যামাইটোসিস জিনিসটা শিখবো, ঠিক আছে? তাহলে কোষ বিভাজন মূলত কয় প্রকার বলো তো? আমাকে বলো তো, সাথে সাথে রিভাইজ করে ফেলো। কোষ বিভাজন মূলত কয় প্রকার? 3 প্রকার। সো এগুলো কি কি? একটা হচ্ছে মাইটোসিস, মিওসিস, মাইটোসিস এবং মিওসিস। এখন দেখো এগুলো লেখা শেষ হয়েছে আশা করি, মুছে ফেলো। একটা ডায়াগ্রাম দিই, তোমার বোর্ডটা ছোট, কিছু করার নেই, গরিব মানুষ, ঠিক আছে? লেখো অ্যামাইটোসিস। মাইটোসিস।
এবং লাস্ট নাম্বারে তোমার কি মিওসিস। তাই বলো তো কোষ বিভাজন কয় প্রকার? অবশ্যই বলবা 3 প্রকার। একটা হচ্ছে কি মাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এখন দেখো মাইটোসিস কাকে বলে, এটা পড়বো না, আমরা পড়বো কি মাইটোসিসকে ভাঙবো, ঠিক আছে। তো মাইটোসিসকে আমরা ইংলিশে লিখলে তোমার হয় কি দেখো, মাইটোস একটা মাইটোসিস, সেটার কোন ধরনের শব্দ বলো তো আগে সেটা বলো। এটা গ্রিক ওয়ার্ড, ঠিক আছে। তো গ্রিক ওয়ার্ডকে আমাদের ট্রান্সলেট করতে হবে, মাইটোস প্লাস কি হবে ওসিস, ওসিস, ঠিক আছে। এখন দেখো মাইটোস শব্দের অর্থ কি, লেখো মাইটোস, মাইটোস অর্থ হচ্ছে তোমার কি অর্থ তোমার থ্রেড। থ্রেড অর্থ কি বলতে পারবা? থ্রেড অর্থ হচ্ছে কি সুতা। সো ভাইয়া ওসিস শব্দের অর্থ কি এখন জিজ্ঞেস করো। তাহলে ওসিস শব্দের অর্থ হচ্ছে তোমার কি, লেখো ওসিস শব্দের অর্থ হচ্ছে কি দশা। কি বলা, কি ভাইয়া? দশা। সো এখন দেখো এখানে সুতার বলতে কি বোঝাচ্ছে, আমরা যখন মাইটোসিস ধাপটা যাব তখন তুমি একটা প্রোমেটাফেসে স্পিন্ডল যন্ত্র দেখতে পাবা। কি দেখতে পাবা? স্পিন্ডল যন্ত্র দেখতে পাবা। তো ওই কথাটা, ওই সুতার কথাটা বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে সুতা বলতে কোনটাকে, স্পিন্ডল যন্ত্রে যেটা সুতো আছে ওইটাকে বোঝাচ্ছে প্রোমেটাফেসে, ঠিক আছে। সো এখানে সুতা বলতে কোনটাকে বোঝা হচ্ছে, সুতা বলতে স্পিন্ডল, লেখো স্পিন্ডল যন্ত্রের, তন্তুর বা যন্ত্রের তন্তুর কথা বোঝানো হচ্ছে, তন্তুর কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে। লেগে ফেলো, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন দেখো এটাতে যাই, ঠিক আছে। এখানেও দেখো তোমার কি, এটাকে আমি কি এভাবে লিখতে পারবো, এ প্লাস মাইটোস, লেখো যোগ চিহ্নটা আমি কালারিং কলম দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মাইটোস প্লাস ওসিস, ঠিক আছে, লিখছি। এখানে দেখো মাইটোস শব্দের অর্থ কি, এখানেও সেম সুতা, থ্রেড লিখতে পারি। আর এটা হচ্ছে কি ওসি শব্দের অর্থ কি দশা বা ফেস, ফেস লিখি, ফেস বা দশা। আর এ দ্বারা কি বোঝাচ্ছে, একটা জিনিস মনে রাখবা, বায়োলজি তুমি যখন ক্লাস 9-10-এ যাবা তখন তুমি দেখবা এ দ্বারা তোমার কি বোঝাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এ যেখানে থাকবে সেটা হচ্ছে তোমার কি উইদাউট বোঝায়, ঠিক আছে। এটা হ্যাক মনে রাখবা, উইদাউট কি বোঝায়, উইথআউট, ঠিক আছে। সো আমরা কি এখন বুঝতে পারছি কি এটার মধ্যে তোমার কি থাকবে না, কোনো সুতা থাকবে না, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা এখন এটা সংজ্ঞায় আসি। সংজ্ঞায় আমি একটা দেব, তোমাদের বইয়ের মতো একটা দেব, ঠিক আছে। তাহলে আমি বলি যে, যে কি বলবা, যে কোষ বিভাজনে স্পিন্ডলতন্তু থাকে না সেটাকে কি বলা হচ্ছে তোমার, সেটাকে তোমার কি বলা হচ্ছে, মাইটোসিস বলা হচ্ছে, অ্যামাইটোসিস বলা হচ্ছে। আর যেটার মধ্যে তোমার স্পিন্ডলতন্তু থাকবে সেটাকে বলা হচ্ছে তোমার কি মাইটোসিস বলে। এবার বইয়ের ভাষায় আসি। সো এটাকে বলা হয় তোমার কি প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, ঠিক আছে। তো এখানে দেখো এখানে কি হয় ঘটনার মধ্যে, তোমার এই ঘটনার মধ্যে তোমার কি হয় আসলে, মাইটোসিসের মধ্যে কি ঘটে। মিউজিস নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, এটার পার্টটা অনেক বড়। সো এটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো, এটার মধ্যে ধাপ যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, ঠিক আছে। সো এখানে দেখো মাইটোসিস কাকে বলে, আগে লেখো, লেখো যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, লেখো যে
কোনটা সংজ্ঞা দিচ্ছি? মাইটোসিসের সংজ্ঞা দিচ্ছি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কি হয়? সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে অ্যামাইটোসিস বলে। চিত্র তোমাকে আঁকতে হবে, দেখো তো পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবা? যেভাবে দিচ্ছে সেভাবে লিখবা। অ্যামাইটোসিস কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের থেকে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে কি বলা হচ্ছে? অ্যামাইটোসিস বলা হচ্ছে। ঠিক আছে? সো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা কিভাবে হয়? ঠিক আছে, দেখো সরাসরি আমি তোমাদের চিত্র দেখা দিই। তাহলে আমি তোমাদের প্রথমে শিখাইছি কি ভাইয়া বলো তো? একটা কোষ গঠিত হতে তোমার কি লাগে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম লাগে, তাই তো? এটাই বলছিলাম। দেখো এখানে লাগবো কি, এটা হচ্ছে তোমার একটা কি কোষ মনে করো। কোষের মধ্যে কি থাকে বলো তো? কোষের মধ্যে তোমার কি থাকে? সাইটোপ্লাজম থাকে। এই বাইরে যে নিউক্লিয়াসের বাইরে যেসব জিনিস আছে ওটা কি বলা হচ্ছে? সাইটোপ্লাজম থাকে। এবং ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এটা কোন ধরনের কোষ? অ্যামাইটোসিসটা হচ্ছে কি প্রোক্যারিওটিক সেলের মধ্যে ঘটে। কাদের মধ্যে ঘটে? প্রোক্যারিওটিক সেলের মধ্যে ঘটে। তো প্রোক্যারিওট বলতে কাদেরকে বুঝি? ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া, এদেরকে বলা হচ্ছে তোমার কি এককোষী প্রাণী। এদের কোষ কয়টা? একটা। ঠিক আছে? সো এখন দেখো এটা কিভাবে বিভাজন ঘটবে। একটা ব্যাকটেরিয়া কিভাবে তার বংশ বিস্তার করে? অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে? সো এখন দেখো এটা কি হয়ে যাবে, এইটা খাত সৃষ্টি হবে। ঠিক আছে? এটা পরবর্তী যখন এটা বিভাজন, যখন এটা কি পূর্ণবয়স্ক হবে, তখন এটা কি তোমার কি খাত সৃষ্টি হবে। খাত সৃষ্টি কিভাবে সৃষ্টি হয়? প্রথমে এইভাবে দিবা, চিত্র কিভাবে আঁকবে দেখো, এইভাবে দিবা, দিয়ে এভাবে দিবা। এটা কি নিউক্লিয়াস। ঠিক আছে? এটা সাইটোপ্লাজম লিখে দেবা, যেটা জানো সেটা লিখে দেবা। এটা হচ্ছে কি নিউক্লিয়াস। উৎপরটা কি সাইটোপ্লাজম, দেখা যাচ্ছে মনে হয় সাইটোপ্লাজম। ঠিক আছে? এখানে লিখবা খাঁজ। ঠিক আছে? এরপরের ধাপে যাবা, এটা আরো আরো কি হবে? চিপে যাবে। চিত্র সুন্দর হচ্ছে না, একটু দেখবা আর কি, তোমরা তো আরো আমার থেকে সুন্দরভাবে আঁকতে পারো। বই দেখে দেখবা একটু, তোমরা বই পাইছো কিনা সেটাও জানাইও। আমার স্টুডেন্ট এখনো বই পাই নাই। ঠিক আছে? এখন দেখো এরপরে হচ্ছে কি দুইটা ফেসে দুইটা কোষে উৎপন্ন হবে। এই দুটোটা কি বলো তো? কে বলতে পারবা?
দুটোটা হচ্ছে তোমার কি অপত্য কোষ, পুরোটাকে বলা হচ্ছে তোমার কি, এই দুটোটা হচ্ছে তোমার কি অপত্য কোষ, মনে রাখবা অপত্য কোষ, ঠিক আছে। এবং দেখো মাঝখানে কালো ডট, দুটোটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াস, লিখে দিবা, ঠিক আছে। আর এটা কি ভিতরে যেটা দেখতেছো এটা কি সাইটোপ্লাজম, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি মাইটোসিস প্রক্রিয়াটা কি। তাহলে দেখো যে কোষ, আমি আবার একটু রিক্যাপ করে দিই, সামারাইজ করে দিই। কি বলছে যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে কি হয়, দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে তোমার কি মাইটোসিস বলে। পারা যাবে তো? উদাহরণ নিচে লিখে দিবা, ইস্ট ব্যাকটেরিয়া লিখে দিই, আমি তোমাদের জন্য এতটুকুই করে দিই, উদাহরণ লেখো। এটা মুছে দিই, মুছে আমি লিখতে হবে, জায়গা নেই, এদিকে লিখে দিই। উদাহরণ ইস্ট ব্যাকটেরিয়া, ঠিক আছে। স্ক্রিনশট নাও, ঠিক আছে, ফ্রেম থেকে বাইরে চলে আসছি, ওকে, ঠিক আছে। এখন যাই মাইটোসিসের সঙ্গে যাই, ঠিক আছে। আমাদের এটা লাগতেছে না, এটা শেষ। দেন আসো এখানে যাই, যেখানে পড়াচ্ছিলাম ভালোভাবে খেয়াল করো। মাইটোসিস কাকে বলে? পরীক্ষার মধ্যে এটাই সবচেয়ে বেশি আসে, সিকিউর মধ্যে আসবে, এমসিকিউর মধ্যে আসে। জিজ্ঞেস করবেন নিউক্লিয়াসের বিভাজন কয়বার হবে, আচ্ছা এটা অপর নাম কি জিজ্ঞেস করে ম্যাক্সিমাম টাইপে। সো এখন দেখো লেখি, লেখো মাইটোসিস, মাইটোসিস কাকে বলে? লেখো, লাগবে যে কি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় জীবের মাতৃকোষ, মাতৃকোষ কি বলছে, মাতৃকোষের প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজমের কি হয়, বিভাজনের মাধ্যমে বিভাজনের মাধ্যমে তো সম আকৃতি, একটু বড় সম আকৃতি ও লেখো সম আকৃতি ও সমগুণ সম্পন্ন, দুইটি অপত্য কোষ, দুটি অপত্য কোষ ও দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে তোমার কি বলা হচ্ছে, মাইটোসিস বলা হচ্ছে।
ঠিক আছে। এখন দেখো মাইটোসিস কাকে বলে বলো। তাহলে আমি যদি বলি, আমি লিখছি দেখে দেখে কেন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবের মাতৃকোষের প্রথমে নিউক্লিয়াস। তাহলে দেখো এই সংজ্ঞাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে দেওয়া নাই। এটা শিখলে তুমি মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো একদম পান্তাবাদের মতো ক্লিয়ার। ঠিক আছে। প্রথমে নিউক্লিয়াস, পরে সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুইটি অপত্যক্ষ সৃষ্টি করে, তাকে কি বলা হয়? মাইটোসিস বলে। পারা যাবে তো? তাহলে মাইটোসিস কাদের ঘটে বলো তো, কে বলতে পারবা? মাইটোসিস ঘটে উদ্ভিদের বা প্রাণীর তোমার কি দেহকোষের মধ্যে ঘটে। ঠিক আছে। তাহলে লেখো এটা কাদের ঘটে? দেহকোষের মধ্যে ঘটে। এটা কোথায় ঘটে? লেখো দেহকোষ, কোষে ঘটে। এখন পরীক্ষায় প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে পরীক্ষায়? প্রশ্ন আসে আমাদের দেহের যেটা গ্রোথ হচ্ছে এটা কিসের কারণে হয়? মাইটোসিসের কারণে হয়, মনে রাখবা। ঠিক আছে। আমাদের চুলের যেটা গ্রোথ হচ্ছে এটা কিসের কারণে হয়? মাইটোসিসের কারণে। ঠিক আছে, পারা যাবে তো? তাহলে কোনো কিছু বৃদ্ধি মানে তুমি কি বলতে পারবা? মাইটোসিস। তাহলে মাইটোসিস কিভাবে হয় দেখো, এটা মনে করো আমার পরের ক্লাসে ডিসকাস করব। এখানে এটা মনে করো একটা কি কোষ। ঠিক আছে। কোষের মধ্যে কি থাকে? সেম অবস্থা থাকবে। এটা হচ্ছে তোমার কি কি থাকবে? এটা তোমার কি সাইটোপ্লাজম, উপরটা তোমার কি নিউক্লিয়াস। ঠিক আছে। সো এখন দেখো এটা কাদের মধ্যে ঘটে আমি যদি জিজ্ঞেস করি, তখন তুমি কি বলবা? প্রোক্যারিওটিক বলবা নাকি ইউক্যারিওটিক বলবা? অবশ্যই ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক বলতে কাদেরকে বুঝি? যারা উন্নত প্রাণী। উন্নত প্রাণী কারা? মানুষ, তিমি, সবাই। ঠিক আছে। শুধু ব্যাকটেরিয়া, ইমিবা এগুলো ছাড়া তোমার কি যারা আছে তারা হচ্ছে তোমার কি বহুকোষী প্রাণী। ঠিক আছে, যাদের মধ্যে অনেকগুলো কোষ আছে। ঠিক আছে। তো এখন দেখো প্রশ্ন আসে কিভাবে গঠিত হয়। এটা যদি 2n হয়, ঠিক আছে, এইখানে তোমার কি হবে? সেম গুণ হবে 2n। 2n দ্বারা কি বোঝাচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ এটা হচ্ছে বেসিক ক্লাসে আলোচনা করবো আর কি। দেখো এখানে এটা মনে রাখবা কি, এটা ফটোকপি করে। কি করে? ফটোকপি করে। মনে করো তুমি একটা লেখা দেখছো, লেখে তুমি ফটোকপি মেশিনের কাছে দিছো, তাহলে তোমার কি করবে? সেম জিনিস কপি করে দিবে। ঠিক আছে, ফটোকপি। সো একদম হুবহু কপি করে দিবে। পারা যাবে? তাহলে একটা কোষ বিভাজিত হয়ে দুইটি কোষ উৎপন্ন করতেছে। তো এখানের মধ্যে ধাপ কয়টা বলো তো, বলতে পারবা কেউ? কেউ যদি বই পড়ো তাহলে সে বলতে পারবে দুইটি। একটা প্রথমে ধাপ হচ্ছে কি তোমার কি, এখানে ধাপ দুইটি, সেটা জানতে হবে। সেটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে আমরা কি চিত্র সবগুলো আলোচনা করব। প্রোফেজ, প্রোমেটাফেজ এসব জিনিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তো এখন দেখো উদ্ভিদের মধ্যে এটা কোথায় ঘটে? ভাজক টিস্যুর মধ্যে ঘটে। লেখো প্রাণী দেহের মধ্যে দেহকোষের মধ্যে ঘটে। উদ্ভিদের কোথায় ঘটে? ভাজক টিস্যুর মধ্যে। আচ্ছা, এখন প্রশ্ন আসে ভাজক টিস্যু কি? যে টিস্যুকে ভাগ করা যায় সেটাকে কি বলা হয়? ভাজক টিস্যু বলা হয়। সিম্পল। ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আসে আমাদের কি মাইটোসিসের বৈশিষ্ট্য। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে ঘ নাম্বারের জন্য আসে। আমরা কিন্তু মিউজিক টাচও করি নাই, মনে রাখবে এটা। মাইটোসিসের বৈশিষ্ট্য লেখো। মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো কি কি? মাইটোসিসের বৈশিষ্ট্য। এখন লেখো, আমি যেটা সংজ্ঞা শিখেছি এটার মধ্যে সবগুলো চলে আছে। দেখো মাইটোসিস কোষ বিভাজনে কোথায় ঘটে? দেহকোষে ঘটে। লেখো 1 নাম্বার মাইটোসিস কোষ বিভাজনে কোষ বিভাজন দেহকোষে ঘটে।
কোষে ঘটে। ঠিক আছে, পারা যাবে তো? 2 নাম্বার লেখো, এই প্রক্রিয়ায় মাতৃকোষে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? নিউক্লিয়াস ও নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। লেখো, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। তারপর 2 নাম্বার লেখো, এই ধরনের বিভাজনে লেখো, এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হবে ক্রোমোজোম সংখ্যার সমান হবে। ঠিক আছে, তাই এই বিভাজনের নাম, এটা কালারিং কলম দিয়ে লিখি, তাই এই বিভাজনের নাম ইকুয়েশনাল, কি বলা হয়? ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। ঠিক আছে, সো আমি তোমাকে যদি এখন ওভারভিউটা দিই, বলো তাহলে আমি আজকে ক্লাসে কি কি শিখাইছি? আজকের ক্লাসে আমরা অনেকগুলো জিনিস শিখছি। প্রথমে শিখছি কোষ হচ্ছে কি, জীবদেহের গঠনগত একক। 2 নাম্বার কি শিখছি? কোষ বিভাজন কাকে বলে? একটি জীবদেহের যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে 2টি বা 4টি কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে তোমার কি বলা হচ্ছে? কোষ বিভাজন বলা হচ্ছে। তারপর দেখছিলাম যে কি অপত্য কোষ কাকে বলে। ধ্যান শিখছি তোমার কি কোষ বিভাজন কয় প্রকার। ঠিক আছে, এখন তোমাদের মাতৃকোষ নিয়ে সমস্যা হতে পারে। মাতৃকোষ বলতে যে কোষটাকে তুমি ভাগ করতেছো, এটা মনে হলো তোমার একটা কোষ, এই কোষ থেকে 2টা কোষ সৃষ্টি হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তোমার কি মাতৃকোষ। ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে তোমার কি অপত্য কোষ। ঠিক আছে, ওকে। সো এখন আশা করি সবগুলো ক্লিয়ার হয়েছে। তারপর বলছিলাম যে কি মাইটোসিস কি, তোমার বলছিলাম যে কি তোমার হচ্ছে তোমার মাইটোসিস এবং মিউসিস এর সংজ্ঞাগুলো পড়াইছি। মিউসিসের সংজ্ঞাটা পড়াই নাই, এটা পরবর্তী ক্লাসে নেওয়া হবে এবং প্রকারভেদগুলো আমরা এর পরের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, গুড বাই।